সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে তোমাদের সংস্কৃত দ্বিতীয় পত্রের অব্যয় বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমাদের একটি সংস্কৃত ব্যাকরণ অংশের, যেটি আমাদের পূর্ণ নম্বর ব্যাকরণের হলো 20। এই 20 নম্বরের ভিতরে তোমরা অতি সহজেই এই 5 নম্বর তোমরা অর্জন করতে পারবে। মোট আমাদের ব্যাকরণ অংশে 20 নম্বর আছে এবং এই 20 নম্বরের ভিতর যদি তোমরা এই 20-এর 20ই তুলতে পারো তাহলে তোমাদের এই লেটার নম্বর পাওয়াটা খুব সহজ হবে এবং তোমরা আশা করি এটি চর্চার ফলে এই অব্যয়ের ব্যবহার, আমাদের প্রশ্নটা সাধারণত হয়ে থাকে অব্যয় পদ দিয়ে বাক্য তৈরি করো। বিগত প্রশ্নের আলোকে আমরা এভাবেই এই প্রশ্নগুলো আমরা তৈরি করেছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সাগর কুমার মণ্ডল, সহযোগী অধ্যাপক, সংস্কৃত, রাজশাহী কলেজ, রাজশাহী। সংস্কৃত দ্বিতীয় পত্রের আজকে কোর্স নং আমাদের 138 এবং কোর্সের এটি দ্বাদশ শ্রেণীর জন্য পাঠ নির্ধারণ করা আছে। এই অব্যয় শেখার ফলে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। প্রথমত আমরা অব্যয় কাকে বলে, অর্থাৎ অব্যয় কি, সেটি সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। বাংলা এবং সংস্কৃত অব্যয়ের আমাদের যে পার্থক্য আছে সেটি আমরা জানতে পারবো। বাক্যের ভিতরে যে আমরা ব্যবহার করি অব্যয় পদগুলো কোথায় থাকে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং আমাদের যে মূল অংশটা, যেটি হলো পরীক্ষার জন্য আমাদের অব্যয় পদ দিয়ে বাক্য তৈরি করা, এটি আমরা করতে পারবো। সুতরাং আমরা একটু পাঠের দিকে চলে যাই। সেটা হলো অব্যয়ের সংজ্ঞা। যেহেতু আমরা এই অব্যয় নামটি আমরা, এটি একটি সমাস সাধিত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দের আগে আমাদের অ থাকে, অর্থাৎ সেটি নেগেটিভ অর্থে বোঝায়। যেমন আমরা যদি বলি অসুর, অর্থাৎ নসুর, যিনি, সুর শব্দের অর্থ হলো দেবতা এবং এই নসুর অর্থ হলো যিনি দেবতা নন, অর্থাৎ শব্দটি হয়ে গেল আমাদের অসুর। একই রকম এই অব্যয় শব্দটি আমাদের নৈয় তৎপুরুষ সাধিত শব্দ এবং এখানে আমাদের ন ব্যয়, সুতরাং অব্যয়, অর্থাৎ যার কোনো অবস্থাতেই ব্যয় হয় না, সেটি আমাদের অব্যয় পদ হিসেবে আমরা চিহ্নিত করি। এবং এই অব্যয়ের জন্য সংস্কৃত ব্যাকরণের একটি সংজ্ঞা নির্ধারণ করা আছে, সেটি হলো সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু সন্নবেতি তদ্বয়ম, অর্থাৎ 3 লিঙ্গে সকল বিভক্তিতে, সকল বচনে এবং কোনো ক্রমে যার পরিবর্তন হয় না তাকে আমরা অব্যয় বলি। যেমন এই অব্যয়গুলোর উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারবো হলো চ। চ হলো সংস্কৃত শব্দ, এর আসলে এটি বাংলাতে ও বুঝায় বা ও অর্থে এবং অর্থে আর অর্থে ব্যবহৃত হয় এবং এখানে আরো কতগুলি উদাহরণ দেওয়া আছে। অস্মাৎ, ইয়দা, সদা, এই সহসা, অচিরাত, অচিরম, ইদানিম, এই শব্দগুলো আমাদের অব্যয়ের অংশ। এই অব্যয়গুলো আমাদের সংস্কৃত অব্যয়। অব্যয় আমরা একটু পরে জানবো কত অব্যয় বাক্যে ব্যবহৃত পদ সমূহকে 5 শ্রেণীতে ব্যবহার করে। আমরা যে পদ সম্পর্কে জানি সেটি হলো আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এই 5 প্রকার পদের ভিতরে আমাদের অব্যয় একটি অংশ। এই 5 প্রকারের অব্যয় ব্যতিরেক বাক্যের মধ্যে অন্য পদসমূহের আমাদের কোনো না কোনো পরিবর্তন হয়, কিন্তু এই অব্যয়ের আমাদের কখনো পরিবর্তন হয় না। সে কারণে এই শব্দটি হলো ন ব্যয়, অর্থাৎ অব্যয়। অর্থাৎ বাক্যে ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা যেমন একজনের ক্ষেত্রে যদি বলি আমি যাই, এইখানে পরিবর্তন হয়, এই যাওয়া ভার্ব, এই ক্রিয়ার পরিবর্তন হয়। যদি আমরা যাই, তোমরা যাও, এই সমস্ত ক্ষেত্রে বাক্যের যদি আমাদের বচনগত বা অন্যান্য পরিবর্তন হয়, অন্যান্য পদের পরিবর্তন হলেই অব্যয় পদের কখনো পরিবর্তন হয় না।
অর্থাৎ অব্যয় ন ব্যয়, অর্থাৎ কোনো অবস্থাতেই যার ব্যয় সাধিত হয় না সেটি আমাদের অব্যয় পদ। অব্যয় প্রধানত আমাদের সংস্কৃত অব্যয় প্রধানত তিন প্রকার। এটি হলো স্বরাদি, চাদি এবং প্রাদি। স্বরাদি কেন বলা হয়? এটি আমাদের স্বর, অন্তর, প্রাতর, পুনর, উচ্চৌষ ইত্যাদি এগুলো শব্দ সঙ্গে যোজিত হয়। এবং চাদি অর্থাৎ চ সম্পর্কিত যে পদগুলা, চ, বা, হ, অহ, এব, চেত ইত্যাদি এগুলো হলো চ সংযুক্ত। আর স্বর সংযুক্ত এবং স্বরযোগ আদি এটি স্বরাদি, চ এবং ইত্যাদি এগুলো হলো চাদি। এবং একই রকম আমাদের নিম্নলিখিতভাবে অব্যয়কে আরো বিভক্ত করা যায়। যেমন মনোভাব সূচক অব্যয় অর্থাৎ আহ্বান, বিষাদ, বিস্ময়, হর্ষ, এই সমস্ত যে আমাদের অব্যয় আছে এগুলো হলো আমাদের মনোভাব সূচক অব্যয়, যথা আ, অহ, ওই। সম্বন্ধ সূচক অব্যয় যেমন বিশেষ্য এবং সর্বনামের পূর্বে বা পরে বসে এবং তাদের বিভক্তি নির্দেশ করে, যেমন অন্তরা, অন্তরেণ, অভিত, রীতে, নিকষা। সংযোজক অব্যয় আমরা জানি যে দুটি বস্তুর ভিতর যখন আমাদের সংযোগ স্থাপন করা হয় সেটি হলো সংযোজক, বা ইংরেজিতে এটি কনজাংশন হিসেবে কাজ করে। যেমন আমরা দুটি বাক্যের সংযোগ আমরা যোগ করে থাকি, সেটি সংযোজক অব্যয়। কতগুলো অব্যয় বিশেষ্যের এবং কয়েকটি বিশেষণের কাজ করে, যথা একটি হলো বিশেষ্য পদ, প্রাতর, দিবা, মিথ্যা। বিশেষণ পদ হিসেবেও কখনো কখনো এই অব্যয়গুলো কাজ করে, যেমন নানা, পৃথক ইত্যাদি। এছাড়াও আমাদের বাক্যের অলঙ্কারের হিসেবে অব্যয়গুলো কাজ করে, যেমন অপি, খলু, কিলো, তু, বত, বই প্রভৃতি অব্যয় পদগুলো বাক্য অলঙ্কারে অর্থাৎ বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে, যেমন অলঙ্কার হলো কোনো কিছুর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, এরকম এই অব্যয় পদগুলি আমাদের বাক্যের ভিতরের যে সৌন্দর্য সেটি বৃদ্ধি করতে সহায়তা করে। অব্যয় পদ আমরা আগেই বলেছি যে অব্যয় বাংলা ভাষার অব্যয় এবং সংস্কৃত অব্যয়ের ভিতর কি পার্থক্য আছে সেটি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের বাংলা যে ভাষা, এই ভাষার ভিতরে তিন ধরনের অব্যয় পদ রয়েছে। যেমন প্রথমত একটি বাংলা অব্যয় পদ, তৎসম অব্যয় পদ, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। তৎসম অব্যয় পদ অর্থাৎ তৎ অর্থ তার সমান, কার সমান, এটি সংস্কৃত পদের সমান। যে সমস্ত অব্যয়গুলি সংস্কৃত ভাষা হতে একেবারে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসে স্থান নিয়েছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি, সেই অব্যয়গুলিকে আমরা বলি তৎসম অব্যয়। আর বাংলা অব্যয় হলো বাংলা, যেমন আর, আবার, ও, হ্যাঁ এবং না, এই সমস্ত বাক্যে আমরা এই অব্যয় পদগুলি ব্যবহার করি, এগুলি বাংলা অব্যয়। এবং আরো কতগুলি অব্যয় পদ আমরা, যেমন আমাদের দেশ দীর্ঘকাল বিদেশিদের শাসনামলে থাকার কারণে আমরা বিভিন্ন ভাষাভাষী লোক এই দেশে আসার কারণে এবং অন্যান্য ভাষার প্রভাবে উর্দু, ফার্সি এবং সংস্কৃত এই সমস্ত শব্দের থেকেও আমরা কোনো কোনো অব্যয় পদগুলো আমরা বাংলা ভাষাতে ব্যবহার করে থাকি, এবং হিন্দি থেকেও আমাদের কোনো কোনো অব্যয়গুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এগুলোর ভিতরে আমরা যেমন আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি এই শব্দগুলো আমরা অব্যয় হিসেবে ব্যবহার করে থাকি, এবং এগুলো আমাদের বিদেশি অব্যয়। তাইলে আমরা একটু আগে আমাদের যে শিখন ফলের ভিতর যে কথাটি উল্লেখ ছিল যে আমরা সংস্কৃত অব্যয় এবং বাংলা অব্যয় পদের পার্থক্য ব্যবহার করতে পারবো, যে কি কি আমাদের এখানে পার্থক্য আছে। বাংলা অব্যয়ের ভিতর বিদেশি অব্যয়ের স্থান রয়েছে, এবং বাংলা ভাষার যে বাংলা অব্যয় পদ আছে, এছাড়াও যে তৎসম অব্যয়, তৎসম শব্দ থেকে যে অব্যয়গুলি নেওয়া হয়েছে সেগুলি, অর্থাৎ বাংলা ভাষার অব্যয় তিন শ্রেণীর অব্যয় আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। একটি বাংলা অব্যয়, আরেকটি তৎসম অব্যয় পদ, এবং বিদেশি অব্যয় শব্দ, অর্থাৎ বিদেশি ভাষা থেকে আগত এই শব্দগুলোর সমন্বয়ে আমাদের অব্যয়। আর সংস্কৃত অব্যয়ের ক্ষেত্রে আমরা শুধু সংস্কৃত ভাষায় যে ব্যবহৃত অব্যয়গুলো ব্যবহার করা হয়েছে সেই অব্যয়গুলো আমাদের আজকে আলোচ্য বিষয়, এবং এগুলি আমরা আলোচনা করব। আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আমাদের প্রশ্নটা কিভাবে হবে। প্রথমত থাকবে যে ওই নিম্নলিখিত অব্যয়
পদ দিয়ে বাক্য গঠন করো। এবং এই বাক্যটি আমাদের মনে রাখতে হবে, এই বাক্যটি আমরা বাংলা হরফে লিখব, বাংলা অক্ষর দিয়ে লিখব, কিন্তু আমাদের ভাষাটি হতে হবে সংস্কৃত। এটি আমাদের জন্য, আমরা বাক্যগুলোকে একটু সুন্দর এবং সহজ, ছোট এবং সুন্দর বাক্য লিখব। আমরা এই যে বাক্যের ভিতরে আমরা অর্থ দিয়ে দিয়েছি, এই অর্থগুলো আমাদের না নির্দেশ করলেও চলবে। এই অর্থগুলো যদি আমরা না বাংলা বা ব্র্যাকেট দেওয়া যে অংশগুলি আমি তোমাদের দেখানো হয়েছে, এই ব্র্যাকেটের অংশ ব্যবহার না করলেও হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন যে আমরা একই বাক্য দিয়ে দুইটি অব্যয় পদের ব্যবহার দেখাতে পারবো। যেমন আমরা এখানে অকস্মাৎ, অর্থাৎ এর অর্থ হলো হঠাৎ, এবং তত্র, তত্র শব্দের অর্থ হলো সেখানে। যদি আমরা এই বাক্যটি ব্যবহার করে ফেলি, তাহলে আমরা দুটি অব্যয়ের ব্যবহার একসাথে জেনে ফেললাম। যেমন আমাদের অকস্মাৎ এই অব্যয়টি আমরা ব্যবহার করলাম, এবং তার সঙ্গে তত্র, এই দুটি অব্যয় পদের আমরা একই বাক্যের ভিতরে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদের অকস্মাৎ আসে, তবুও এই বাক্যটি লিখবে, এবং যদি এই তত্র আসে, তবুও এই বাক্যটি লিখবে। তাহলে আমাদের 2 in 1 ঘটনাটি হয়ে গেল। অর্থাৎ দুটি বাক্য আমরা একটি বাক্য দিয়েই লিখতে পারবো। তাহলে এখানে আমাদের আরেকটু বিষয়, যদি আমরা আমাদের যেহেতু এই দ্বিতীয় বর্ষে আমাদের বাংলা থেকে সংস্কৃত অনুবাদ একটি বিষয় আছে, যেখানে প্রায় 10টি নম্বর থাকে। এই 10 নম্বরের তোমরা ওই অনুবাদগুলো এখান থেকে শিখে ফেলতে পারবে, এবং একটু খেয়াল করলে দেখবে যে আসলে এই অনুবাদটা যদি আমরা জানি, এর অর্থটা জেনে পড়ি, তাহলে আমাদের এই অনুবাদগুলি আমাদের শিখা হয়ে গেল। তাহলে আমাদের ওই ট্রান্সলেশন অংশে আমাদের একটু কষ্ট কম হবে। যেমন 1 নম্বরে আমাদের যেই অকস্মাৎ স তত্র অগচ্ছত, এই কথাটি যদি আমরা একটু ভেঙে পড়ি, তাহলে আমরা জানতে পারবো অকস্মাৎ শব্দের অর্থ আমরা জানি অকস্মাৎ অর্থ হঠাৎ, স অর্থ হলো সে, তত্র মানে সেখানে, আর অগচ্ছত এটি হলো গম ধাতু, এর পাস্ট টেন্স করা আছে, অর্থাৎ তিনি সেখানে গিয়েছিলেন। এটা হলো অতীতকাল। অতীতকাল, সংস্কৃত অতীতকালকে আমরা বলি লং, তাই এটা লং এর রূপ। আর স হলো এখানে আমাদের পার্সন অনুসারে এইটি পরিবর্তন, হঠাৎ স তত্র অগচ্ছত, অর্থাৎ হঠাৎ সে সেখানে গিয়েছিল। যদি আমাদের পরীক্ষাতে এই বাক্যটি আমাদের আছে হঠাৎ সে সেখানে গিয়েছিল, এই বাক্যটির অনুবাদ করতে বলে সংস্কৃত অনুবাদ, তাহলে আমরা এই উপরের এই বাক্যটি লিখলে আমরা এটি আরেক ধরনের ব্যবহার করতে পারবো। এবং আমরা পরবর্তী যে ক্লাসটি করব, সেটি আমাদের পরবর্তী ক্লাসেই আমাদের এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ অংশ থাকবে। তার জন্য আমরা আজকে একটু প্রস্তুতিমূলক কাজ গ্রহণ করলাম, এবং এই শব্দগুলি কোনো না কোনো বিগত এখানে যে শব্দগুলি তোমাদের এখানে দেখানো হয়েছে, বাক্য রচনা করা হয়েছে, এখানে মোটামুটি সেই 2005 সাল থেকে এই 18-19 সাল পর্যন্ত যতগুলা বোর্ডে এই প্রশ্ন রিপিটেশন হয়েছে, সেগুলার গুরুত্বপূর্ণ অংশগুলো এইখানে তুলে ধরা আছে। অর্থাৎ এগুলি প্র্যাকটিস করলে তোমরা অনেকটা লাভবান হবে, এবং এইখান থেকেই মোটামুটি ঘুরে ফিরে পরীক্ষাতে এই প্রশ্নগুলো হয়ে থাকে। যেমন এখানে আরেকটি অব্যয় দেওয়া আছে 2 নম্বরে, সেটা হলো অভিত, অভিত, অর্থাৎ এখানে হলো অভিমুখে। এখানে আমাদের টু বুঝাইতে যে জিনিসটা ব্যবহার করি আমরা ইংরেজিতে, যে প্রিপোজিশন, এখানে অব্যয় কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন, কোনো কোনো ক্ষেত্রে কনজাংশন, এই সমস্ত ব্যবহারের হয়ে থাকে অব্যয় পদ। যেমন অভিত, এখানে অভিমুখে, অভিমুখে একটা নির্দিষ্ট দিক বোঝাতে, বা এখানে ইন্ডিকেট করতে, নির্দেশ করতে আমাদের ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে স গ্রামম অভিত গচ্ছতি, অর্থাৎ সে গ্রামের দিকে যাচ্ছে। এখানে দিক বুঝাতে এই অভিত শব্দটি ব্যবহার করা হয়, যার বাংলা শব্দ হলো অভিমুখে। সেরকম আমাদের তৃতীয়টি, আমাদের এইখানে অনেকগুলা শব্দ আমাদের দেওয়া আছে, যেমন অচিরম, অচিরাত, অচিরায়, অচিরেন। এই 4টির যে কোনোটি যদি আমাদের পরীক্ষার প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এই একটি বাক্যই লিখব, এবং সেই মাঝখানে আমরা সেই শব্দটি বসিয়ে দেব। যেমন যদি আমাদের অচিরম আসে, তাইলে আমরা কি বলবো, স অচিরম গৃহম আগমস্যতি। যদি অচিরাত আসে, একই রকম আমরা সেখানে বলবো
স অচিরাৎ গৃহং আগমিষ্যতি, এবং অচিরায় যদি এসে থাকে একই ধরনের আমরা শুধু এই অচিরাৎ শব্দের এখানে প্রতিস্থাপন করব, অর্থাৎ এই অচিরাৎ শব্দটি চলে যাবে এবং যেইটি পরীক্ষার জন্য থাকবে সেই শব্দটি আমাদের এখানে বসিয়ে দিলে তাহলে আমরা এই চারটি অব্যয় পদের একটি বাক্য দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তাতে আমাদের এই শব্দগুলো কম মনে রাখতে হবে এবং আমরা সহজে আত্মস্থ করতে পারবো। অর্থাৎ অচিরেণু যদি আসে তাহলে আমরা লিখবো স অচিরেণু গৃহং আগমিষ্যতি। এখানে আমাদের এইটি হলো ভবিষ্যৎকাল বুঝাইতে ব্যবহার করা হয়েছে, যেমন সে তাড়াতাড়ি বাড়ি আসবে। অর্থাৎ এখানে সে এর সংস্কৃত রূপ হলো স, স দিয়ে আমরা বিসর্গ দিব। এটি স অচিরাৎ গৃহং আগমিষ্যতি, এই শব্দটি হলো ভবিষ্যৎকাল বোঝাতে আগমিষ্যতি এই রূপটি ধারণ করে। তাহলে আমরা এই অনুবাদটিও আমরা সহজে করতে পারবো, যেমন সে তাড়াতাড়ি বাড়ি আসবে। যদি এই অনুবাদটি আমাদের করতে বলে তাহলে আমরা এই বাক্যটি লিখে দিলেই আমাদের হয়ে গেল সে অচিরাৎ গৃহং আগমিষ্যতি। চতুর্থ নম্বরে আমরা একটু দেখি যে অতএব বা তাই, সো ইংরেজিতে আমরা এখানে সো ব্যবহার করতে পারি, বা কাজেই যেই শব্দটি ব্যবহার করি সেই অত শব্দ যদি আমাদের এই অব্যয় পদ্ধতি দিয়ে একটি বাক্য তৈরি করতে বলে তাহলে আমরা এখানে বলবো অহং পিপাসার্থ অত মাং জলং দেহি। এই কথাটির অর্থ হলো অহং শব্দ অস্মৎ শব্দের প্রথমার এক বচন, অস্মৎ অর্থ আই, যে শব্দটি হলো আমি বুঝাইতে যেই কথাটি ব্যবহার করা হয় সেটি হলো অহম। পিপাসার্থ আমি পিপাসার্থ অতএব আমাকে জল দাও। এই মাং শব্দ হলো আমাকে, ময়াকার অনেশ্বর, এটি মম। জলং দেহি, জল শব্দটি হলো ক্লীব শব্দ, যে শব্দটির প্রথম আর এক বচন ফল শব্দের মতো, যার রূপ হয় ফলম। যেহেতু ক্লীব শব্দের প্রথম আর এক বচনে ফলম হয় এই জন্য এই শব্দটি আমাদের জলম হবে, এবং দেহি মানে এখানে দাও। অতএব পুরা কথাটি দাঁড়ালো অহং পিপাসার্থ অত মাং জলং দেহি, আমি পিপাসার্থ অতএব আমাকে জল দাও। তাহলে আমরা এই অত শব্দ দিয়ে এই বাক্যটি আমরা সম্পন্ন করতে পারলাম এই বাক্যটি, এবং আমরা একটু এই বাক্যের নিচে একটু আন্ডারলাইন করে দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এখানে আমাদের অব্যয় পদটি আমরা ব্যবহার করেছি এবং এটি দিয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে। পরবর্তীতে আমার আছে অথ অর্থ তারপর, অর্থাৎ নেক্সট, পরবর্তীতে কি হলো। অথ স কিম অবদত, তারপর সে কি বলল। কিম এখানে প্রশ্নবোধক চিহ্ন অর্থে ব্যবহার করা হয়। কিমও একটি অব্যয় পদ। অবদত এটি হলো, আগেই আমরা বলেছি এটা হলো লং এর রূপ, অর্থাৎ অতীতকালের রূপ। এই অতীতকালের রূপের কারণে আমাদের একটু খেয়াল করব যে আমরা সবসময় এই স্বর অটি আমরা ব্যবহার করি অবদত, অর্থাৎ এটি বলেছিল বা কি বলল, এটা পাস্ট টেন্স হিসাবে বা লং এর রূপ হিসেবে আমাদের ব্যবহার করা হয়। 6 নম্বরে আমরা দেখি অতীব, অর্থাৎ অতীব অর্থ খুব বা ভেরি, যেটা খুব আমরা ইংরেজি ব্যবহার করে থাকি। অহম এই একই শব্দ, অস্মৎ শব্দের প্রথম আর এক বচন, অহম অতীবরিষ্ঠ। হ্যাঁ, আমাদের এখানে একটু খেয়াল করা দরকার যে আমরা প্রথম যে আমরা 4 নম্বরে যে বাক্যটি ব্যবহার করেছি সেখানে আমাদের লেখা আছে অহম, এখানে অনেশ্বর হওয়া আছে, কিন্তু এই 6 নম্বর বাক্যে আমাদের মো দেওয়া আছে। তাইলে আমাদের পার্থক্যটাকে এক স্থানে আমরা অনস্বর ব্যবহার করছি এবং কোন স্থানে মো ব্যবহার করছি। আসলে এই শব্দ দুটি উচ্চারণ আমাদের এই অনেশ্বরের উচ্চারণটা আমরা মোয়ের মতো করব। এটা হলো আমাদের ব্যাকরণগত কারণে, যেমন এই অহম অতীব শব্দের পরবর্তী যে শব্দটি আছে অতীব, এই অতীব শব্দটির শুরুতেই একটা স্বরবর্ণ আছে। আমরা খেয়াল করব যে এই মোয়ের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে আমাদের এই মোটা অবিকৃত থাকে, অর্থাৎ এই মো ভেঙে অনেশ্বর হয় না। আর যদি এই মোয়ের পরবর্তী বর্ণটি ব্যঞ্জন হয় তাহলে আমরা এই ব্যঞ্জন বর্ণের কারণে আমাদের এই মোটি ভেঙে অনেশ্বর হয়ে যায়। এটি আমাদের এক পার্থক্য যে অহং এবং অহম এই দুটি একই শব্দ, কিন্তু এই পরবর্তী বর্ণের কারণে আমাদের এই ধরনের ব্যাকরণের নিয়মে এটি ঘটে থাকে। যেমন এর সূত্রটি হলো
স্বরে ম, অর্থাৎ স্বর থাকলে সেটি মো হয়। তাহলে এর বাক্যটি হলো অহম অতীব হৃষ্ট, অর্থাৎ আমি খুবই আনন্দিত। এখানে আরেকটি অব্যয় পদ আমরা 7 নম্বরে দেখেছিল অত্র। অত্র শব্দের অর্থ হলো এখানে। তাহলে আমরা বাক্যটি খুব সহজেই লিখতে পারি এখানে আসো, যেটা আমরা ইংরেজিতে বলি কাম হেয়ার। তাহলে আমরা সংস্কৃতে বলতে পারবো অত্র আগচ্ছ, অর্থাৎ এখানে আসো। তাহলে আমরা এই অব্যয় পদের ব্যবহারের সঙ্গে সঙ্গে ছোট ছোট বাক্য তৈরি করছি এবং এই বাক্যের মাধ্যমে আমরা দুই একটি বাক্য আমরা শিখতে পারবো এবং আমাদের অনুবাদের জন্য কাজে লাগবে এবং আমরা ব্যাকরণের শব্দরূপ, ধাতুরূপ এর বিভিন্ন সম্পর্কে একটু জানতে পারবো। এই হলো আমাদের এইটার পাঠের উদ্দেশ্য। অদ্য আরেকটি অব্যয়, যেই অদ্য, অদ্য আজ, ইংরেজিতে আমরা বলি টুডে, যেটা আজ বোঝাতে ব্যবহার হয়। অদ্য বৃষ্টি ভবিষ্যতি, আমরা আরেকটু খেয়াল করি যে ভবিষ্যৎ শব্দটি যেটা এখানে আমাদের ভবিষ্য, অর্থাৎ মূর্ধ ষ জফলা দেওয়া থাকে, এই শব্দের রূপগুলো ভবিষ্যৎ কালের জন্য আমাদের এই রূপটিও এরকম হয়ে থাকে। যেমন ভবিষ্যতি, আজ বৃষ্টি হতে পারে, অদ্য বৃষ্টি ভবিষ্যতি। তাহলে আমরা দেখলাম যে এই অব্যয়ের ব্যবহার, এবং আমরা এই ব্যবহার করার সময় এই অব্যয় শব্দগুলোর নিচে একটু আন্ডারলাইন করে দেব, যাতে আমরা বুঝতে পারবো যে এই বাক্যের ভিতর অব্যয় পদটি কোথায় ব্যবহার করা আছে। পরবর্তীতে আমরা একটু চলে যাই অধ। এই অধ একটি অব্যয় পদ। এই অধ দিয়ে যদি আমাদের বাক্য রচনা করতে বলে, তাহলে আমরা অধ, আমরা যে এই যে ব্র্যাকেটে যে অর্থটি দিয়ে দিয়েছি যে নিচে, এটি আমাদের না দিলেও চলবে, কারণ এটা আমরা শুধু বোঝার জন্যে এই ব্র্যাকেট অংশগুলো ব্যবহার করেছি। এই ব্র্যাকেটের কোনো অংশই তোমরা পরীক্ষাতে ব্যবহার করবে না, আর যদি করো তাহলে সমস্যা নেই। তাহলে এটা একটু মানে আমরা ক্লিয়ার হলাম, ক্লিয়ার ভাবে যে তোমরা বুঝতে পারছো, সেই জন্য এটি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু না দিলে নম্বরের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না, অর্থাৎ তোমরা পূর্ণ নম্বরই পাবে। যেমন অধ, এই নিচে এই কথাটি লেখার দরকার নেই। বৃক্ষস্য অধ তিষ্ঠতি শৃগাল, অর্থাৎ গাছের নিচে একটি শৃগাল আছে। এখানে আমাদের কতগুলো ব্যাকরণ কাজ করছে, যেটি হলো বৃক্ষস্য। যেমন আমাদের শব্দটি আছে গাছের, এই গাছ যোগ এর সাথে হলো আমাদের বিভক্তি হয় ষষ্ঠী। সেই ষষ্ঠী বিভক্তির প্রথম আর এক বচন যদি আমরা অকারান্ত পুরুষবাচক শব্দ নরকে লক্ষ্য করি, তাহলে আমরা তার এক বচনের রূপ থাকে নরস্য, অর্থাৎ সেম আমাদের এই রূপটি হবে বৃক্ষস্য। এবং সংস্কৃত এই বৃক্ষের উচ্চারণ আমরা বৃক্ষ বলবো। বৃক্ষস্য অধ তিষ্ঠতি শৃগাল। এখানে তিষ্ঠ মানে স্থা ধাতু, আমাদের ধাতু যার শব্দরূপ এবং ধাতুরূপ হলো অনুবাদ করার জন্য মূল কাজ। যেমন তিষ্ঠতি, এই তিষ্ঠ হলো স্থা ধাতু, এটি আদেশ অনুসারে হয় তিষ্ঠ। যেমন তিষ্ঠতি তস্যন্তি, এই তিষ্ঠর সাথে তি যোগ করার পরে যেটা হলো তিষ্ঠতি হয়ে গেল শৃগাল। শৃগাল শব্দের আমরা এটি শৃগালই রেখেছি। শৃগাল তৎসম শব্দ, এটি সংস্কৃত শব্দ, অর্থাৎ আমাদের অর্থ দাঁড়ালো গাছের নিচে একটি শৃগাল আছে। অতএব আমরা এর মাধ্যমে ছোট ছোট করে আমরা বাক্য তৈরি করতে পারবো, যাতে করে আমাদের এই জিনিসগুলা আমরা অংশগ্রহণ করতে পারি এবং এই বাক্য তৈরি এবং অনুবাদ করা এবং ব্যাকরণ সম্পর্কে একটু ধারণা পাবো। এবং সর্বোপরি আমাদের এই বাক্যগুলা তৈরি করতে পারলে আমাদের প্রতিটা বাক্যে একটি করে নম্বর থাকে, অর্থাৎ পরীক্ষাতে আমাদের লিখতে হয় যে কোনো 5টি দিয়ে, কিন্তু পরীক্ষাতে 7 থেকে 8টি দেওয়া থাকে প্রশ্নে, যে কোনো 5টি দিয়ে তোমাদের যেটি খুব সহজ মনে হবে এবং ভুল হবে না, সেই অংশগুলা দিয়ে তোমরা বাক্য রচনা তৈরি করলে এই অব্যয়ের, এবং এই অব্যয়টি মোটামুটি এই দ্বিতীয় পত্রের ভিতরে যতগুলো গ্রামারের অংশ আছে, যেমন সমাস আছে, কারক আছে, নত্যবিধান, সত্যবিধান, এটি একটি সহজ একটি অধ্যায়। এবং এই অধ্যায়ে একটু চর্চা করলে মোটামুটি 1-2 দিন চেষ্টা করার পরেই তোমরা এইখান থেকে এই পূর্ণ নম্বরটি অর্জন করতে পারবে এবং এই ব্যাকরণগত এবং এই তোমার অনুবাদ সংক্রান্ত কাজগুলো তোমরা সহজে করতে পারবে।
আরেকটি অব্যয় পদ আমরা নম্বর 10-এ ব্যবহার করি অধুনা। অধুনা হলো আমরা জানি রিসেন্টলি, যেটা সম্প্রতি আমরা ইদানিং কাল যেটা বলি সেটা হলো, যেমন ইদানিং শব্দটিও আমাদের সংস্কৃত শব্দ, অধুনা শব্দটি সংস্কৃত শব্দ, এবং এখানে যতগুলা অব্যয়ের ব্যবহার দেখানো হয়েছে এগুলো সবই সংস্কৃত অব্যয়, এবং এই অব্যয়গুলো তৎসম অব্যয় নামে বাংলা ভাষায় ব্যবহার করা হয়। যেমন অধুনা বসন্তকাল, হ্যাঁ, এটি একটি আমাদের সহজ বাক্য তৈরি করা, অধুনা বসন্তকাল। যদি পরীক্ষাটি বসন্তকালে না হয়ে শরৎকালে হয় তাহলে তোমরা লিখবো অধুনা শরৎকালও, অধুনা গ্রীষ্মকালও। যেটি যে কালে পরীক্ষাটি পড়বে তখন সেই কালটি লিখলে বাক্যটি একেবারে প্রকৃতির সাথে সত্যতা নির্ধারণ করে বলা যায়। তো তোমরা এবং এই অধুনা শব্দটির নিচে ছোট একটি আন্ডারলাইন টেনে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই অধুনা শব্দটি অব্যয়পদ, এবং অব্যয়পদ ব্যবহারের পরে আমরা এটি বাক্য রচনা তৈরি করতে পেরেছি। 11 নম্বরে আমরা দেখেছি অনেকগুলা, এখানে আমাদের মোটামুটি অন্তরেনো শব্দ, বিনা শব্দ, নানা শব্দ, এই 3টি শব্দের দিয়েই আমরা একটি বাক্যে 3টি বাক্যের রচনা করতে পারবো। অর্থাৎ এখানে শ্রমম অন্তরেনো, যদি আমাদের পরীক্ষায় অন্তরেনো আসে তাহলে আমরা অন্তরেনো কথাটি লিখব। যদি পরীক্ষাতে নানা আসে তাহলে আমরা শ্রমম নানা লিখব। আর যদি পরীক্ষাতে বিনা আসে তাহলে আমরা শ্রমম বিনা। যেটি পরীক্ষায় প্রশ্নপত্রে থাকবে আমরা সেই শব্দটি নিয়ে বাক্য রচনাটা তৈরি করব। অন্যটি দিলে আমাদের হবে না, সেক্ষেত্রে আমাদের নম্বর কাটা যাবে। যদি আমাদের যেমন বিনা আসে তাহলে আমরা কি লিখব? শ্রমম বিনা বিদ্যা ন লভ্যতে, অর্থাৎ শ্রম বিনা বিদ্যা অর্জন করা যায় না। যে কোনো অর্জনের ক্ষেত্রেই শ্রম দিতে হবে, সেক্ষেত্রে বিদ্যা তো আরো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিনা শব্দ যোগে আমাদের তৃতীয় অথবা পঞ্চমী বিভক্তিও হয়, এটি আমরা কারকের ক্লাসে ব্যাখ্যা করেছি। অন্তরেনো নানা বিনা এই শব্দ যোগে আমাদের পঞ্চমী অথবা দ্বিতীয়া কোনো ক্ষেত্রে পঞ্চমী বিভক্তি হয়ে থাকে। তাহলে আমাদের এটি যদি আমরা এই বাক্যটি আমাদের প্রায়শই পরীক্ষায় এই অনুবাদ অংশে আছে যে শ্রম বিনা বিদ্যা অর্জন করা যায় না, এই বাক্যটি আমাদের অনুবাদের ক্ষেত্রেও এসে থাকে। তোমরা এখান থেকে এই বাক্যটি শেখার ফলে তোমরা ওই ট্রান্সলেশন অংশে এই দুটি নম্বর, ট্রান্সলেশনের প্রতিটি বাক্যের জন্য আমাদের 2টি করে নম্বর নির্ধারণ করা থাকে, সেটি সহজে অর্জন করা সম্ভব। যেমন তাহলে তোমরা লিখবা শ্রমম, যে কোনো একটি ব্যবহার ক্ষেত্রে করলে, তখন যদি অনুবাদের সময় হয় তাহলে তোমাদের এই যে কোনো একটি শব্দ ব্যবহার করেই হবে, কিন্তু যদি পরীক্ষার ক্ষেত্রে অন্তরেনো বা নানা বা বিনা নির্দেশ করা থাকে সেটি দিয়ে আমরা অব্যয়ের ক্ষেত্রে বাক্য রচনা ওটি ব্যবহার করব। কিন্তু ট্রান্সলেশনের সময় আমরা যে কোনো একটি ব্যবহার করলে আমাদের সেটি ভুল হবে না, এর যে কোনোটি ব্যবহার করে আমরা সেটি সুন্দর করে করতে পারবো। অন্তরা আরেকটি শব্দ, অন্তরেনো এবং অন্তরা দুটি আলাদা শব্দ। এই অন্তরা হলো মধ্য, যেটা হলো আমরা যদি বলি ইংরেজিতে যেটি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হয় সেটি হলো মধ্যে, দুজনের মধ্যে। এটি আসলে দুজনের মধ্যে আমরা যখন ব্যবহার করি ইংরেজিতে, যে সঠিক প্রিপোজিশনটি আমরা ব্যবহার করি সেটি হলো বিটুইন, আর 2-এর অধিক হলে সেক্ষেত্রে আমরা অ্যামাং শব্দটি ব্যবহার করে থাকি। এইরকম যে অন্তরা, অর্থাৎ স তাং মাং চ অন্তরেণ উপবিষ্ট, অর্থাৎ সে তোমার এবং আমার মধ্যে বসেছে, দুইজনের ফাঁকে যে জায়গাটি সেখানে অন্তরা, এই অন্তরা পদটি ব্যবহার করতে হয়, এখানে আমরা এই অব্যয়ের ব্যবহার করা হয়েছে। একই রকম আমাদের 13 নম্বরে যে অব্যয় পদটি দেখানো আছে ওপি, ওপি অর্থাৎ থেকে, এটি হলো আমাদের দেখিয়েছি যে অলংকার অর্থে যে আমাদের অব্যয়গুলি ব্যবহার করা হয়, অলংকার অর্থে সেই বাক্যের অলংকার অর্থে যে ওপি অব্যয়টি ব্যবহার করা হয়, সেখানে আমরা একটি ব্যবহার দেখলাম যে একটি গুরুত্বপূর্ণ কথা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ এখানে জননী এবং জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। এই কথাটি আমাদের অনুবাদ এবং প্যাসেজের জন্য প্রায়শই আমাদের পরীক্ষায় আসে, এবং এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটি মনোযোগ সহকারে এবং লিখে পড়বে, কারণ এখানে
কতগুলো আমাদের বানানের কিছু জটিলতা আছে। আমরা সংস্কৃত বিষয়টি যেহেতু আমাদের পাঠ্য, সেক্ষেত্রে আমরা বানানের ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করব না। বানান আমরা সঠিকভাবে লিখব। যেমন এখানে যেই কঠিন বা কাঠিন্য এখানে মনে হতে পারে সেটি হলো জন্মভূমি। এই ভূমি শব্দের বানানটি আমরা অলওয়েজ দীর্ঘকারান্ত পদ। জন্মভূমি এবং গরীয়সী যে পদটি আছে গরীয়স, গরীয়স হলো পুরুষবাচক শব্দ, তার স্ত্রীবাচক রূপ হলো গরীয়সী। এই গরীয়সী বানানটি দীর্ঘিকারান্ত, এটা আমরা কখনোই আমরা রস্যিকার দিয়ে লিখব না, তাহলে আমাদের বানানের যে ভুল, এই ট্রান্সলেশন এবং বাক্য তৈরির ক্ষেত্রে যদি বানান ভুল হয় তাহলে আমাদের এখানে নম্বর কাটা যাবে, সেক্ষেত্রে শুদ্ধ না হলে পূর্ণ নম্বর পাওয়া যাবে না। তাহলে এখানে আমরা দেখি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ অপি গরীয়সী, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। এখানে এই চ দ্বারা যে আমাদের দুটি পদকে একত্রিত করা হয়েছে, জন্মভূমিশ্চ, জননী এবং জন্মভূমি, এই দুইটি যে এই দুটিকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের চ, যেটি তালব্য সচটে সন্ধিজাত কারণে হয়, যেমন সন্ধিজাত কারণে এই স্বজাত সন্ধি, এই স্বজাত সন্ধির নিয়ম অনুসারে এই তালব্য স যুক্ত হয়। আরেকটি আছে হলো আমাদের 14 নম্বর, যেটি ইদানিম, অর্থাৎ স্ব ইদানিম গ্রামম অধিবসতি। তাহলে আমাদের অব্যয়ের মোটামুটি আমরা ব্যবহারগুলো দেখলাম। এই পর্যায়ে আমরা 15 নম্বর দেব ঈষৎ। এখানে হলো ঈষৎ শব্দের অর্থ সামান্য। ঈষৎ ঈষৎ সুস্থং জাত, অর্থাৎ সে সামান্য সুস্থ। এই ঈষৎ অর্থ সামান্য বোঝাতে ব্যবহার হয়। আরেকটি আছে আমাদের উপরি, অর্থাৎ উপরে, বৃক্ষস্য উপরি খগা নির্বসন্তি, অর্থাৎ এই গাছের উপরে আমাদের যে পাখি বাস করে, এটি আমাদের উপরি শব্দটি আমাদের প্রিপোজিশন। আরেকটি আছে রীতে, অর্থাৎ বিনা শব্দ যোগে আমরা বিনা আসুক বা এই বিনয়ন রীতে বিদ্যা বিফলা, বিনয় ছাড়া বিদ্যা সম্ভব হয় না। আরেকটি হলো আমাদের আছে একদা। এই অব্যয়টি আমাদের ব্যবহার করতে হবে। একদা কশ্চিৎ মৃগ পাশেনবদ্ধ, এই পাশ শব্দের অর্থ হলো আমাদের জাল বুঝাতে ব্যবহার করা হয়, যেটা জালে ধরা পড়ে। কদাচিৎ, কদাচিৎ দিয়ে আমরা বাক্য করে স কদাচিৎ পথটি, কদা স কদা গমিষ্যতি, অর্থাৎ সে কখন যাবে, প্রশ্নবোধক চিহ্ন। কুত্র বা অধুনা, এই দুইটা যদি আসে তাহলে আমাদের একই বাক্যে ব্যবহার করা যাবে। অধুনা কুত্র মে মিত্রম, এখন কোথায় আমার বন্ধু, অর্থাৎ একই রকম। চিরম, চিরেনো চিরায় চিরাত, এই শব্দ যদি আমরা যে কোনো একটি ব্যবহার করতে, চিরং জীবিত অস্মাকং রাজা, অর্থাৎ আমাদের এটি অপটেটিভ সেন্টেন্স হিসেবে আমাদের রাজা দীর্ঘকাল বেঁচে থাক। এবং এখানে ধিক বা অবজ্ঞা অর্থে যদি আমাদের একটি ব্যবহার করা হয়, কৃপণং ধিক। 24 আছে আমাদের ধ্রুবম, অর্থাৎ যেটা অবশ্যই ঘটবে, সেক্ষেত্রে এটি জাতস্বহি ধ্রুবং মৃত্যু, অর্থাৎ যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, অর্থাৎ যে ব্যক্তি জন্মেছে তার মৃত্যু নিশ্চিত। 25 নম্বরে আমরা দিয়েছি নিকষা। নিকষা শব্দ বুঝাতে আমাদের নিয়ার বা নিকটে বোঝায়, অর্থাৎ গ্রামং, গ্রামং নিকষা নদী। একই রকম আমাদের যে গ্রামারের বিষয়টি, সেটি হলো এই অনস্বর হওয়ার কারণ, পরবর্তী এটি আমাদের এটি ব্যঞ্জন বর্ণ আছে। আর হলো পরিত, সকল দিক, অর্থাৎ অ্যারাউন্ড, যেটা চারিদিকে। এই পরিত শব্দটি হলো ইংরেজির প্রতিশব্দ অ্যারাউন্ড, অর্থাৎ গৃহং পরিত বৃক্ষা, অর্থাৎ ঘরের সকল দিকেই গাছগাছালি যারা পরিবেষ্টিত, এরকম কথার ক্ষেত্রে আমরা পরিত ব্যবহার করব, গৃহং পরিত বৃক্ষা। পরবর্তীতে প্রাত, অর্থাৎ প্রাতকাল অর্থ আমরা জানি প্রাতকাল, প্রাত ভ্রমণং কুর্যাত। এখানে উচিত অর্থে বা এখানে ইম্পারেটিভ মোড যেটাকে আমরা বলি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই খণ্ডতা হয়। যেমন প্রাত ভ্রমণং কুর্যাত, অর্থাৎ ভোরে ভ্রমণ করা উচিত। একই রকম আমাদের এটি নম্বর আছে 28, এটা বৃষম।
সভৃশম রোদিতি, সে খুব কান্নাকাটি করে, এই শব্দটি আমরা লিখব। আর একটি হলো যথা, যথা আজ্ঞাতব, যেমন আপনার আদেশ। এইভাবে আমাদের এই অব্যয়গুলির ব্যবহার গুলা শুধু আসে পরীক্ষায়, এই জন্য আমরা একটু দেখিয়ে দিলাম যাতে তোমরা এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করলেই সহজে লিখতে পারবে। আমাদের মোটামুটি এই এইগুলো আছে, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের পাঠ্য বই যেটি আছে সেখানে অসংখ্য অব্যয়ের ব্যবহার দেওয়া আছে, মোটামুটি সেখান থেকে এই গুরুত্বপূর্ণগুলা আমরা আলোচনা করলাম। এখান থেকে তোমরা পরীক্ষার জন্য কমন পাবে, এবং এটি গ্রামারের একটি অংশ যেটি ব্যাকরণে সহায়তা করবে। যেমন যাবত এবং তাবত, এই দুটি দিয়ে আমাদের পরীক্ষায় যদি আসে, যাবত তাবত যেটি আসুক না করো, এখানে আমরা দুটার ব্যবহার করলে আমাদের দুটির ব্যবহার হয়ে গেল। অর্থাৎ যাবত জীবনম তাবত অস্তিত্বম, অর্থাৎ যতক্ষণ জীবন ততক্ষণ মানুষের অস্তিত্ব থাকে। আর এখানে ইয়দা, এই আমরা একটু খেয়াল করি, এই অন্ত্যস্তীয় জ যেটা আমরা বলি সেটা ইংরেজি ক্ষেত্রে যেরকম এটার উচ্চারণ হয় ইয়, অর্থাৎ আমরা যদা না বলবে আমরা ইয়দা বলবো কথাটি, তাহলে আমাদের সংস্কৃত উচ্চারণটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। বাংলার ক্ষেত্রে জ হয়, কিন্তু ইংরেজিতে যেমন যুগোস্লোভিয়ার বানানটি যদি আমরা খেয়াল করি, দেখবে ইগোস্লোভিয়া এরকম উচ্চারণ হয়ে যায়, সেই রকম এটির উচ্চারণ আসলে ইয়। তাহলে ইয়দা ইয়দাহি ধর্মস্য গ্লানির্ভবতি, অর্থাৎ যখনই ধর্মের কলঙ্ক হয়, বানানটি এখানে ভেঙে গেছে ঠিক। যদ্যপি, যদিও, এখানে আমরা এই যদিও শব্দটি অনেক ব্যবহার করে থাকি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। একটি শর্তযুক্ত পদ হিসেবে আমরা যদিও সে অসুস্থ তবুও সে আসবে, অর্থাৎ এখানে আমরা বাংলায় যদি সেন্টেন্সে যাই, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ একটি কমপ্লেক্স বাক্য, জটিল বাক্য। যদ্যপি স অসুস্থ তথাপি স আগমিষ্যতি, অর্থাৎ সে অসুস্থ থাকা সত্ত্বেও সে আসবে, এটি বোঝাতে আমাদের এই যদ্যপি শব্দটি অব্যয় পদটি ব্যবহার করা হয়। আর একটা আছে আমাদের তথাপি, যদ্যপি স অসুস্থ তথাপি স আগমিষ্যতি, অর্থাৎ একই বাক্যে আমি ব্যবহার করেছি যাতে তোমাদের এটি সহজে মনে থাকবে, এবং একটি বাক্য দিয়ে দুটি ব্যবস্থা করা যায়। যদিও সে অসুস্থ তবুও সে আসবে, এই দুটি দেওয়ার কারণ হলো এখানে চাপটা যাতে কম হয়, সহজেই এটি পারা যায়। আরেকটি হলো বরম, যেমন এখানে অনেক ভালো, যেখানে বরম, বরং মৃত্যু নতু অপমানন, অর্থাৎ আমি অপমানের চেয়ে মৃত্যু অনেক ভালো, অপমানের চেয়ে মৃত্যু অনেক ভালো। বরং এই শব্দটি আমরা এই অব্যয় পদটি ব্যবহার করি, বরং মৃত্যু নতু অপমানন, অর্থাৎ মারা যাব কিন্তু অপমান সহ্য করব না। আরেকটি হলো আমাদের শনৈ, যেটা হলো যেই শব্দটি আমরা স্লোলি বা ধীরে ধীরে, ধীরে এই শব্দটি আমরা ব্যবহার করি, এর সংস্কৃতে বাক্যে ব্যবহার শনৈ শনৈ সূর্য অস্তং জাতি, অর্থাৎ এই শনৈও তো ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। আমরা সূর্য অস্ত যেতে পারি বায়ু প্রবাহন্তি আমরা বলতে পারি, বাতাস প্রবাহিত হচ্ছে, যে কোনো শব্দই ব্যবহার করা যায়, তাতে কোনো সমস্যা নেই। আরেকটি আছে আমাদের হলো যুগপৎ, অর্থাৎ একই টাইমে যে ঘটনাগুলো ঘটে সেটিকে আমরা যুগপৎ বলি। যেমন একই সময়ে যুগপৎ ছাত্রা পুস্তকং পঠতি, অর্থাৎ একই সাথে ছাত্ররা বই পড়ছে। সদা, সদা সত্যং বদেত, এটি আমাদের প্রায়ই অনুবাদে আসে, সদা সত্য কথা বলা উচিত। এটিও আমাদের ইম্পারেটিভ মোড, অর্থাৎ বিধিলিঙ্গ, এটি আমাদের উচিত অর্থে বিধিলিঙ্গ আমরা ব্যবহার করি। আমাদের যে রূপগুলো আছে সেটা আমরা অতীতকাল, বর্তমানকাল, উচিত অর্থে এবং ভবিষ্যৎ, এই কালের ক্ষেত্রে আমাদের এই রূপগুলি হয়। যেমন বদ ধাতু, এখানে বলা, এই বদেত রূপটি হলো যেহেতু বলা উচিত, এই উচিত অর্থে আমাদের এই রূপটি হয়। সদা সত্যং বদেত, এখানে আমাদের সত্য কথা বলা উচিত। সহসা, সহসা হলো আমরা এখানে একটি অব্যয় পদ, যেটি বাংলা রূপ হঠাৎ, এবং এটি ইংরেজিতে সাডেনলি বা সাডেন, যে কথাটি বলি সেটি ক্ষেত্রে ব্যবহার করে। সহসা বিধতিত ন ক্রিয়াম, যেটা আমরা বাংলাতে বলে চলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, হঠাৎ
হঠাৎ কোনো কাজ করা ঠিক নয়। সেই কথাটি আমরা যদি এখানে এই অব্যয়পদটি ব্যবহার করে করি তাহলে আমরা বলবো সহসা বিধতিত ন ক্রিয়াম, অর্থাৎ হঠাৎ করে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। সর্বশেষ আমাদের এখানে দুটি অব্যয় ব্যবহার করা আছে, কদাপি মিশা মা বদ। এখানে মাও একটি অব্যয় পদ, কদাপি একটি অব্যয় পদ এবং মৃষা এটিও একটি অব্যয় পদ। অর্থাৎ এই বাক্যের ভিতরে আমাদের তিনটি অব্যয় পদ একত্রে আছে, কদাপি মিশা মা। এবং এই বদ এখানে হলো টু সে, অর্থাৎ বলা অর্থে, অর্থাৎ বলার যে ইংরেজি সেটি হলো আমাদের বদ ধাতু, ধাতুর রূপ। বলার ধাতু আমরা হলো ক্রিয়ার মূল অংশ, এখানে হলো বলা, এই বলার মূল অংশ হলো বদ ধাতু থেকে এটি এসেছে। আরেকটি হলো মা, এই যে আমরা বললাম যে আগের পদটিতেই ছিল যেটা মা, কদাপি মৃষা মা বদ, অর্থাৎ কখনো মিথ্যা কথা বলো না। একই বাক্য দুইবার ব্যবহার করা যাতে এটি সহজ হয়ে যায়। এই খলু আর একটি অবশ্যই, যেটি হলো আমরা মাস্ট অর্থে ব্যবহার করে থাকি এবং এটি অলংকার জাতীয় অব্যয়, অহং খলু তত্র গমিষ্যামি, অর্থাৎ আমি সেখানে যাবই। এখানে যে রস্যই পদের যে আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে, অর্থাৎ জোর দিয়ে যে কথাগুলো বলা হয় সেক্ষেত্রে আমাদের এই খলু পদটি ব্যবহার করে থাকি। মোটামুটি এই আমাদের দেখানো ছিল অব্যয় পদগুলা। আরো অব্যয়গুলা তোমরা বইয়ের থেকে প্র্যাকটিস করতে পারবে যাতে করে তোমাদের সহজ হয়ে যায়, এবং বাড়িতে এগুলো লিখে প্র্যাকটিস করলে মোটামুটি নির্ভুলতা ধরা পড়ে এবং তোমরা যাচাই করতে পারবে। তাহলে আমাদের এই অব্যয়, এই ছোট একটি অধ্যায়, এটি থেকে তোমরা সহজেই এই পূর্ণ নম্বর পেতে পারো। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবা, তাহলে এই ব্যাপারে। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের যে ফেসবুক পেজ এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেক্ষেত্রে তোমরা কেন এটি হলো প্রশ্ন ছুড়লে আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সকলকে ধন্যবাদ।